Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. তোমরা তো 11 এর পরীক্ষা আশা করি ভালোই দিয়েছো। আমি যে সাজেশন দিয়েছিলাম তোমরা সব কমন পেয়ে গেছো। সব কমেন্ট অনেকেই জানিয়েছো সব কমন পেয়েছো। তা এবার 11 এ যা হয়েছে এবার 12 এ আরো সিরিয়াস হতে হবে। 12 এ তোমাদের থার্ড সেমিস্টার, সেখানে তোমার যে তোমার প্রোজ আছে, তিনটে প্রোজের মধ্যে আজকে একটা প্রোজ পড়াচ্ছি, একবার দেখে নাও। আমি যেগুলো যেগুলো বোঝাচ্ছি এবং পরবর্তীকালে কোশ্চেনগুলো যেগুলো দেবো সেগুলো ঠিকঠাক করো এবং আমাকে ফলো রেখো, তাহলে তোমাদেরকে কোনো বইও ফলো করতে হবে না, অন্য কোনো ইউটিউব চ্যানেলে ফলো করতে হবে না। এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। যেভাবে বোঝানো হবে এবং যেরকম সাজেশন আগে দিয়েছি, আমি সব সাজেশন আমি আগে ভিডিও দেওয়া হয়েছে, সমস্ত সব কমনই ছিল, সব 11-12 সব কমন ছিল। এবারও কমন হবে, চিন্তা নেই, কমন পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর আজকে তিনটে প্রোজের মধ্যে একটা প্রোজ আজকে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই বুঝিয়ে দেবো এবং পরবর্তীকালে কোশ্চেনও দেবো। সেই কোশ্চেনগুলো একটু ভালো করে রাইট ডাউন করে নিও, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, তোমাদের চিন্তা দূর করার দায়িত্ব আমার। তা সেহেতু তোমাদের আজকে যেটা পড়াচ্ছি, দেখো আজকে তোমাদের পড়াবো স্ট্রং রুটস। স্ট্রং রুটস কার লেখা? এপিজে আব্দুল কালাম। এবার স্ট্রং রুটস মানে কি বলতো? স্ট্রং রুটস, স্ট্রং মানে হচ্ছে শক্ত বা শক্তিশালী, আর রুট মানে হচ্ছে শিকড়, তাহলে শক্ত শিকড় বা শক্ত মূল। এবার একটা মূলের কাজ কি বলতো? একটা মূলের কাজ হচ্ছে গাছের প্রথমত গাছের যে নিউট্রিয়েন্টস অর্থাৎ রসদ, যে পুষ্টি রস, সেগুলো সংগ্রহ করে গাছটাকে পাতায়, সেগুলো পাতায় পৌঁছানো এবং পাতা থেকে সেগুলো গোটা দেহে ছড়িয়ে যায়। ঠিক আছে, যেটা তোমার খাদ্যটা, সেই খাদ্য ছড়িয়ে যাওয়ার ফলে গাছটা বৃদ্ধি হয়, গাছের বৃদ্ধি হয়। এবার এই যে মূল, শুধুমাত্র যে মূলটা শুধু রসদ সংগ্রহ হচ্ছে তা নয়, মূলটা গাছটাকে শক্ত করে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। গাছটা কতটা বড় হবে, গাছটা কতটা শক্তিশালী হবে, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের দ্বারা গাছটা যাতে ক্ষতি না হয় তাকে শক্ত করে ধরে রাখা, মাথা উঁচু করে ধরে রাখার দায়িত্ব হচ্ছে শিকড়ের। ঠিক তেমনি এই যে তোমাদের স্ট্রং রুটস এর আমাদের যে রাইটার এপিজে আব্দুল কালাম, তিনি তো প্রথমত ইনি আমাদের হচ্ছেন আমাদের 11তম রাষ্ট্রপতি, আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন 11তম রাষ্ট্রপতি। আর তিনি হচ্ছেন আমাদের আমাদের মিসাইল তৈরি করেছিলেন, ওনাকে মিসাইল ম্যান বলা হয়। গোটা পৃথিবী জুড়ে যার নাম ডাক আছে জিরো হেটার্স, এনার জিরো হেটার্স, মানে একদম কেউ ওনাকে সবাই ভালোবাসেন। তাই বলছেন যে তিনি এত বড় যে বিজ্ঞানী হয়েছেন বা এত বড় যে নাম ডাক তার চারিদিকে, এটা কার জন্য হয়েছে? তার বাবা মায়ের জন্য, বিশেষ করে বাবার জন্য। তাই বাবা মাই হচ্ছে তার স্ট্রং রুট। একটা গাছকে যেমন উঁচু করে ধরে রাখতে বা মাথা উঁচু করে ধরে রাখতে বা গাছটাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে মূল বা শিকড়, ঠিক তেমনি এপিজে আব্দুল কালাম যে এত বড় বিজ্ঞানী হয়েছে, এত নামডাক হয়েছে তার চারিদিকে, সেটা কার জন্য হয়েছে? তার বাবা মায়ের জন্য, বিশেষ করে বাবা। তার গোটা জীবন জুড়ে তিনি বিশেষ করে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তা এই বাবা মাই হচ্ছেন তার স্ট্রং রুটস। তাহলে টাইটেলটা কি জন্য হলো বুঝতে পারছো? স্ট্রং রুটটা তার বাবা মা হচ্ছে তার স্ট্রং রুটস। এবার এপিজে আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। তোমরা মাধ্যমিকে বায়োগ্রাফি রাইটিং করেছো, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। তুমি যখন কারো জীবনী লিখবে সেটাকে বলা হয় বায়োগ্রাফি, কিন্তু তুমি যখন নিজের জীবনী, কেউ যদি নিজের জীবনী নিজেই লেখে সেটাকে বলে অটোবায়োগ্রাফি। ঠিক তেমনি এপিজে আব্দুল কালাম নিজের একটা অটোবায়োগ্রাফি লিখেছেন, সেটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার। কি বলা হয়? উইংস অফ ফায়ার। এই তো দেখে নাও, WINGS, উইংস অফ ফায়ার। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। বেশ, সেখান থেকে স্ট্রং রুট অংশটা নেওয়া হয়েছে। বেশ, এবার দেখো আমরা প্রথমেই যাই। এবার যেহেতু আত্মজীবনী, তিনি তার জীবনীটা বর্ণনা করছেন। আবার দেখে নাও, তোমরা বইগুলো খুলে দেখে নাও। দেখো প্রথমেই লেখা যে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ঠিক আছে, এই যে মিডল ক্লাস মানে হচ্ছে মধ্যবিত্ত, তামিল ফ্যামিলি মানে তামিল পরিবার। আমরা যেমন বাঙালি, বাংলাদেশে যে বাংলায় বা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ হচ্ছে বাঙালি আমরা, ঠিক তেমনি উনি তামিলে জন্মেছিলেন। ঠিক আছে, তামিল ফ্যামিলিতে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এটা ইসল্যান্ড কিন্তু নয়, হ্যাঁ, আইল্যান্ড। আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আইল্যান্ড টাউন বলতে কি? দ্বীপ শহর। দ্বীপ শহর বলতে চারিদিকে জল, মাঝে স্থল, তোমরা জানো সেটাকে দ্বীপ বলা হয়। সেরকমই একটা রামেশ্বরম দ্বীপ শহর অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, মানে পূর্বতন মাদ্রাজ। পূর্বতন মাদ্রাজ মানে আগে যার নাম ছিল, তৎকালীন আগে যার নাম ছিল মাদ্রাজ, সেই মাদ্রাজের একটা দ্বীপ শহর, তার নাম হচ্ছে রামেশ্বরম। সেই রামেশ্বরমে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন।
এবার এপিজে আব্দুল কালাম পুরো নামটা বলে দিই। ওনার পুরো নাম হচ্ছে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। এই যে জয়নুল আবেদিন বা জয়নুল আবেদিন, এটা হচ্ছে ওনার বাবার নাম। পরবর্তীকালে বলছি দেখো। তাহলে তিনি কোথায়, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলেন। কোথায়? পূর্বতন মাদ্রাজ, মানে আগে যে মাদ্রাজ রাজ্য ছিল সেই মাদ্রাজ রাজ্যের একটা দ্বীপ শহর, তার নাম হচ্ছে রামেশ্বরম। সেই রামেশ্বরমের একটা দ্বীপ শহর, রামেশ্বরম হলো দ্বীপ শহর, সেখানে মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলেন। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নেদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে আমার বাবা জয়নুল আবেদিন বা জয়নুল আবেদিন, ওনার বাবার নাম হচ্ছে জয়নুল আবেদিন, খুব ভালো করে আন্ডারলাইন করে রেখো, পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। জয়নুল আবেদিন হ্যাড নেদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার খুব একটা প্রথাগত শিক্ষা, মাচ ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা বলতে কি বলতো, তোমরা যেমন প্রাইমারিতে 1 থেকে 4 পর্যন্ত পড়েছো, 5 থেকে 10 অবধি মাধ্যমিক, 11 12 উচ্চ মাধ্যমিক, এই যেটা ফর্মাল এডুকেশন ওনার কিন্তু ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি ধনসম্পত্তি বা টাকা পয়সাও বেশি ছিল না। তাহলে একটা মানুষের শিক্ষার দিকেও বেশি নেই, টাকা পয়সাও বেশি নেই। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, এই ডেসপাইট মানে সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, তো অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম। তার এই পজেস মানে তার মধ্যে বর্তমান ছিল গ্রেট ইননেট উইজডম, মানে বিশাল। ইননেট মানে হচ্ছে তোমার একদম মানে আজন্ম, যেটা মানে জন্ম থেকে আছে, ঠিক আছে, মানে প্রজ্ঞা বলা হয় যেটা, প্রজ্ঞা, ঠিক আছে, জ্ঞান। তাহলে ভিতরে জ্ঞান ছিল তার বিরাট। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তিনি খুব উদার প্রকৃতির ছিলেন, উদার আত্মা, একদম উদার প্রকৃতির। তাহলে দেখো, তিনি মধ্যবিত্ত, তার টাকা পয়সাও বেশি নেই, তারপরে তিনি খুব যে শিক্ষা দীক্ষায় বেশি পারদর্শী ছিলেন তাও নয়, কিন্তু তবুও তার মধ্যে ভিতরে জ্ঞান ছিল বিরাট, ঠিক আছে, এবং তিনি খুব উদার প্রকৃতির ছিলেন। হি হ্যাড অ্যান আইডল হেলমেট ইন মাই মাদার, আর তিনি একজন আদর্শ পার্টনার পেয়েছিলেন আমার মাকে, ঠিক আছে, মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা। তাহলে এপিজে আব্দুল কালামের মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা। বাবা যেমন উদার ভালো, ঠিক তেমনি মাও তেমনি খুব ভালো। I do not recall the exact number of people she fed every day, বলছে আমার ঠিক মনে পড়ছে না বা বলতে পারবো না যে তিনি কতজন বাইরের লোককে খাওয়াতেন। তিনি বলতে এখানে মায়ের কথা বলা হয়েছে, মারা খুব উদার ছিলেন। বাইরের লোক বলতে কি বলতো, যারা হয়তো ভিক্ষুক, যারা খেতে পায় না, ঠিক আছে, একবেলা দুবেলা খেতে পায় না, তাদের হয়তো সেরকম ভিক্ষুকদেরকে তিনি বাড়িতে খাওয়াতেন। বলছে আমি তাহলে কতজনকে তিনি খাওয়াতেন সেটা আমার মনে পড়ছে না বা আমি বলতে পারবো না। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. তবে এটুকু বলতে পারি যে আমাদের পরিবারে যতজন সদস্য ছিল সেই সদস্য থেকে বেশি জন বাইরের লোকজন কিন্তু খেত। তাহলে দেখো, তিনি প্রথম থেকে বলছে যে তারা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার, কিন্তু উদার প্রকৃতির ছিলেন। বাবা যেমন ভালো ছিলেন উদার, তেমনি মাও তেমনি। My parents were widely regarded as an ideal couple. প্যারেন্টস মানে বাবা মা, তাহলে আমার বাবা মাকে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মানে প্রচুর পরিমাণে রিগার্ড মানে মনে করা হতো বা মান্য করতো বা গণ্য করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে আদর্শ স্বামী স্ত্রী হিসাবে, আদর্শ দম্পতি। আদর্শ দম্পতি বলতে কি, মানে স্বামী যেমন ভালো স্ত্রী তেমন ভালো, ঠিক আছে। জয়নুল আবেদিন যেমন ভালো ছিলেন, আসিয়া আহমদ তিনি খুব ভালো ছিলেন। তাহলে সবাই তাদের নাম ডাক করতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ। আমার মায়ের এই লিনেজ মানে হচ্ছে বংশ কৌলিন্য, মানে বংশের নাম ডাক। তার মায়ের বংশের নাম ডাক ছিল একটু বেশি। কারণ কি, ওয়ান অফ আর ফোর বিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। তা কোন একটা পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, মানে মায়ের কোনো একটা বংশধরকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাহাদুর উপাধিটা ব্রিটিশদের কাছ থেকে কোনো উপাধি পাওয়া মানে বিরাট ব্যাপার। তাই এখানে আসিয়া আম্মার কোনো একটা বংশধরকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল, সেটা বলা হয়ে যাবে। তারপর দেখো, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন, ঠিক আছে। তার মানে কি, এখানে এপিজে আব্দুল কালামের বাবা মা হচ্ছে ভাই বোন হচ্ছে অনেকজন। এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, মানে একটা বেটেখাটো ছেলে, এবং আনডিস্টিংগুইশ বলতে কি বলতো, চোখে পড়ে না এমন, মানে সাধারণ চেহারা, মামুলি চেহারা একটা ছেলে, বেটেখাটো ছেলে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু তার বাবা মা ছিল কি লম্বা চওড়া এবং সুন্দর, লম্বা ছিল। তাহলে তিনি অনেকগুলো ছেলের মধ্যে একটা বেটেখাটো ছেলে ছিল, সাধারণ চেহারা, এরকম ছেলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের সেই পৈতৃক বাড়িতে বসবাস। পৈতৃক বাড়ি বলতে পুরনো বাড়ি, ওই দাদুর আমলের বাড়ি, সে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে অ্যানসেস্ট্রাল হাউস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অ্যানসেস্ট্রাল দাগ দিয়ে রাখো। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। তাহলে ওদের যে পৈতৃক বাড়িটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় পাকা বাড়ি।
মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা ছিল চুন সুরকির তৈরি এবং ইটের তৈরি। এখন বর্তমানে যে ছাদ ঢালাই হয়, ছাদ ঢালাইয়ে তোমার সিমেন্ট বালি পাথর লাগে, তখন কিন্তু সেরকম ছিল না সিস্টেমটা, তখন ওই ইটগুলো ছিল আর চুন, চুন জাতীয় একটা চুন সুরকি বলা হয়, সেটা দিয়ে তৈরি হতো। তাই ওদের বাড়িটা তৈরি হয়েছে 19 শতকের মাঝামাঝি সময়ে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মসজিদ রোড, সেই মসজিদ রোডে ওদের বাড়িটা ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে আমার বাবা, আমার সংযমী বাবা, সংযমী বলতে কি, ওনার বাবা কিন্তু খুব ওই খুব ধার্মিক ছিলেন, খুব কম কথা বলতেন, কম খাওয়া দাওয়া করতেন, এগুলোকে সংযম বলা হয়। তা তিনি খুব সংযমী ছিলেন। তাই সংযমী বাবা তিনি সমস্ত রকমের অল ইনএসেন্সিয়াল কমফোর্ট, অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারিজ, এবং তার যে বিলাসিতা ত্যাগ করেছিলেন। তাহলে তিনি বিলাসিতাও করতেন না, খুব আরামও করতেন না। However, all necessities were provided for in terms of food, medicine and or clothing. যাই হোক, কিন্তু যদি প্রয়োজন হতো খাবার দাবার, ওষুধপত্র বা জামা কাপড়, সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু হাজির করে দিতেন। মানে এখানে জয়নুল আবেদিন মানে ছেলে মেয়েদের অভাব কিন্তু কোনোদিন রাখেননি। তারা যা যখন চেয়েছে সেটাই তখন তিনি পূরণ করে দিয়েছেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাই তিনি বলছেন যে আমি বলতে পারি যে আমার ছেলেবেলাটা ছিল কি সিকিউর, মানে নিরাপদ। কোন দিক থেকে? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মেটেরিয়াল বলতে কি, পার্থিব দিক থেকে, পার্থিব নাকি পার্থিব চাওয়া পাওয়া, টাকা পয়সার অভাব নেই কোনো, সেই টাইপের। আর ইমোশনাল মানে মানসিকভাবে, এইভাবে মানসিকভাবে এবং পার্থিবভাবে তিনি দুদিক থেকেই নিরাপদ ছিলেন। মানে তার পড়াশোনার লাইফে কোনো রকমের চাপ ছিল না। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত মায়ের ঘরে মেঝেতে বসে খেতাম, রান্নাঘরে। ঠিক আছে, তাহলে এপিজে আব্দুল কালাম কোথায় খেতেন? মায়ের ঘরের মেঝেতে, রান্নাঘরের মেঝেতে বসে খেতেন। She would place a banana leaf before me. তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন, on which she then ladle rice and aromatic sambar. তারপরে তিনি কি করতেন? ওই হাতা ভর্তি করে ভাত দিতেন। ঠিক আছে, অ্যারোমেটিক সাম্বার, সাম্বারের ডাল, সাম্বার যেটা সুগন্ধি ডাল, এ ভ্যারাইটি অফ সার্ভ, কিছু ঝাঁঝালো তরকারি, ঝাঁঝালো বলতে এখানে টকের কথা বলা হয়েছে, টক, হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং অল্প করে কোকোনাট মানে নারকেলের চাটনি, এগুলো তারা দিতেন। বেশ। দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম অফ সো ফেমাস টু পিলগ্রিমস। এবার রামেশ্বরমটা তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত কি জন্য ছিল? নাম করা ছিল শিব মন্দিরের জন্য। ওখানে সব শিব মন্দির তীর্থ করতে যেত। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তাহলে যে শিব মন্দিরটা বিখ্যাত ছিল তীর্থযাত্রীদের জন্য, তাহলে রামেশ্বরমটা কি জন্য বিখ্যাত? শিব মন্দিরের জন্য, যেখানে তীর্থযাত্রীরা যেত। সেটা, সেই মন্দিরটা ওদের এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে, কালামদের বাড়ি থেকে 10 মিনিটে হাঁটা পথ। দাগ দিয়ে রেখো, 10 মিনিটে হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের এলাকাটা মুসলিম অধ্যুষিত ছিল। মুসলিম অধ্যুষিত বলতে প্রচুর পরিমাণে মুসলিম বাস করতো, বেশি পরিমাণে। বাট দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও বসবাস করতো। লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। উইথ দেয়ার মুসলিম নেবার, তাদের তোমার মুসলিম প্রতিবেশীদের সাথে। তাহলে ওদের এলাকায় প্রচুর মুসলিম থাকলেও কি হবে, সেখানে হিন্দু অনেক পরিবার ছিল, বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. বলতে আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ ছিল, সেই মসজিদে বাবা আমাকে সন্ধ্যেবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন। অর্থাৎ সন্ধ্যেবেলায় যেটা নামাজ, যেটা মাগরিবের নামাজ বলা হয়, সেই মাগরিবের নামাজের জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted. এবার নামাজে তো আরবিতে পড়া হয়, এবার আরবিতে যে সমস্ত দোয়াগুলো অর্থাৎ মন্ত্রগুলো পাঠ করা হয় সেগুলো বলছে আমার কোনো ফেন্টেস্ট আইডিয়া, আমার ন্যূনতম কোনো জ্ঞান ছিল না। অর্থাৎ একেবারে মানে কোনো একটু সাধারণ জ্ঞান ছিল না, ন্যূনতম জ্ঞান ছিল না অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। মানে মসজিদে যে সমস্ত দোয়াগুলো পড়া হতো বা মন্ত্রগুলো পাঠ করা হতো তার একটু আইডিয়া কালামের ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দেয়ার ইজ গড। কিন্তু আমি এটুকু বুঝতে পারতাম যে এখানে যা মন্ত্র পাঠ করা হচ্ছে সমস্ত ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা বেরিয়ে আসতেন মসজিদ থেকে নামাজ শেষে অর্থাৎ প্রার্থনা শেষে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড বি সিটিং আউটসাইড। আমরা দেখতাম কি যে বিভিন্ন ধর্মের লোক বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য ওয়েট করতো, তার জন্য এখানে কালামের বাবার জন্য। মেনি অফ দেম অফার্ড বোল অফ ওয়াটার টু মাই ফাদার। অনেকেই বাবাকে কি করতো, জলের পাত্র এগিয়ে দিত। হু উড ডিপ দ্য ফিঙ্গার টিপস ইন দেম, যার উপর যার ভিতরে মানে জলের পাত্রের মধ্যে তিনি কি করতেন, একটা আঙ্গুল ডুবিয়ে দিতেন, আঙ্গুলের ডগা, এবং সে প্রেয়ার এবং একটা প্রার্থনা করতেন, মানে দোয়া পড়তেন।
দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা সেই সমস্ত লোকেরা তাদের বাড়ির অসুস্থ লোকেদের জন্য নিয়ে যেতেন। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, আমার এও মনে পড়ে সেই সমস্ত লোকেরা ধন্যবাদ জানাতে আসতো সুস্থ হওয়ার পরে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, বাবা সবসময় হাসতেন দিয়ে বলতেন ভগবানকে মানে উপরওয়ালাকে আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল সেই করুণাময়কে। তারপরে প্যারা দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। হাই প্রিস্ট বলতে এখানে প্রধান পুরোহিত, তাহলে প্রধান পুরোহিত রামেশ্বরম টেম্পল মানে রামেশ্বরম মন্দিরে যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. বলছে আমার শৈশবের অনেকগুলো স্মৃতির মধ্যে এই স্মৃতিটা খুব উজ্জ্বল হয়ে মনে পড়ে, উজ্জ্বলভাবে, যে এই দুজন মানুষ ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের যে ধার্মিক পোশাক, প্রথাগত পোশাক বলতে এখানে হয়তো কালামের বাবা পাঞ্জাবি পায়জামা এবং ফেজ যে টুপিটা, ঠিক আছে, ইসলামিক টুপি যে ফেজ, সে ফেজ পরে থাকতেন। আর এদিকে শাস্ত্রী মানে পক্ষীলক্ষণ শাস্ত্রী, ইনি হয়তো গেরুয়া বস্ত্র পরে থাকতেন। সেই নিয়ে তারা কি হতো স্পিরিচুয়াল ম্যাটার্স ডিসকাস করতেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। তাহলে কালামের বিভিন্ন শৈশবের বিভিন্ন স্মৃতির মধ্যে এই স্মৃতিটা একদম উজ্জ্বলতম হয়ে আছে যে এই দুজন ব্যক্তি তাদের প্রথাগত পোশাক অর্থাৎ ধার্মিক পোশাক পরে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। When I was old enough to ask question, আমি যখন একটু বড় হলাম প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer. আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রেয়ারের রিলেভেন্স কি, মানে যৌক্তিকতা কি, প্রার্থনা করবো কেন, তুমি যে আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাও প্রার্থনা করার জন্য, আমরা প্রার্থনা করবো কেন? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা তখন কি বললেন যে প্রার্থনা করার পিছনে কোনো রকমের রহস্য কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরঞ্চ প্রার্থনা করলে তোমার সাথে তোমার আত্মার সম্পর্ক স্থাপন হবে, অর্থাৎ তোমার সাথে তোমার মনের বা আত্মার সম্পর্ক স্থাপন হবে বা তুমি নিজেকে চিনতে পারবে। When you pray, তুমি যখন প্রার্থনা করবে, he said, তিনি বলতেন কি, যখন তুমি প্রার্থনা করবে you transcend your body, তুমি তোমার তখন কি হবে দেহ থেকে ছাড়িয়ে যাবে, অর্থাৎ তুমি যখন প্রার্থনা করবে তোমার আত্মা তোমার দেহের মধ্যে আর থাকবে না, বডি এন্ড বিকাম এ পার্ট অফ কসমস, এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবে, মহা বিশ্বব্রহ্মাণ্ড যেটা বলা হয় সেই বিশ্বব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাবে। হুইচ নোজ নো ডিভিশন, যে তখন কি জানবে না, ডিভিশন অফ ওয়েলথ সম্পদের ভাগাভাগি জানবে না, এজ বয়স জানবে না, কাস্ট জাতিভেদ পথে জানবে না, জাতি জানবে না, অর ক্রিড লোভ জানবে না, অর্থাৎ আমাদের দেহে যতক্ষণ আত্মা থাকবে আমাদের মধ্যে লোভ লালসা মায়া মমতা জাতিভেদ প্রথা এগুলো থাকবে। এবার যখন আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে তখন সেই আত্মা কিন্তু তার মধ্যে মায়া মমতা লোভ লালসা এগুলো কিছু থাকবে না। যাই হোক, এটুকু ফার্স্ট পার্টে থাকলো, পরের পার্টে বাকিটুকু আলোচনা হবে।